সুপ্রিয় দর্শক, দ্য ক্যাপিটাল ভয়েসের ডাকসু গসিপে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ভাই। ভাই কেমন আছেন? ভালো। আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতেই আমাদের প্রশ্নগুলোতে চলে যাই। 19 সালের ডাকসু নির্বাচন কতটা অবাধ এবং সুষ্ঠু ছিল বলে? অবাধ এবং সুষ্ঠু এটা তো আসলে অনেক বড় বিষয়। তো সেই জায়গায় যেমন হচ্ছে আপনার নির্বাচনে একটা আদর্শ নির্বাচনের যেই কথা যদি আমি চিন্তা করি তাহলে এটা কোনোভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় নাই। কারণ হচ্ছে যে সেখানে মন্ত্রী হলে সকালবেলা ইলেকশনের দিন আমরা ব্যালট সিল মারা ব্যালট সেখানে উদ্ধার করা হয়। রোকে হলে দেখা যায় ব্যালট বক্সগুলো এক পর্যায়ে এক পাশে রেখে সেটা করা হয়। তারপর ছেলেদের হলগুলোতে তো অন্যরকম একটা অবস্থা ছিল, ভোটাররা ভোটই দিতে পারে নাই। সেখানে ছাত্রলীগের যারা ছিল হলের বেশিরভাগই ছাত্রলীগের অনুসারী ছিল। তো তারা আসলে ফেক লাইন তৈরি করা, তারপর হচ্ছে ভোট কেন্দ্রে বুথের ভিতরে গিয়ে বসে থাকা, নানানভাবে যারা বাইরের শিক্ষার্থী যারা আসছিল তাদেরকে ভোটই দিতে দেওয়ার সুযোগ ছিল না। তো আসলে ভোটাররা ভোটই দিতে পারেনি একদিকে। এই জায়গায় কিন্তু আসলে সে সময়কার নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল? নির্বাচন কমিশন আসলে হয় কি যে তখন তো আসলে পুরো দেশে এক ধরনের ফ্যাসিবাদের একটা জায়গা, তারপরও ডাকসু ইলেকশন যে আসলো সেটা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ব্যাপকভাবে আশার একটা মানে ব্যাপক আশার সঞ্চার করেছিল তখন। তো নির্বাচন কমিশনের ভূমিকা বলতে আমি মনে করি যে ওখানে আসলে নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাষ্ট্র সেলফ ওখানে আসলে কারো ইন্ডিভিজুয়াল কারো ভূমিকা ওখানে গুরুত্বপূর্ণ না, কারণ আসলে ওখানে সবকিছু উপর থেকে ঠিক করে দেওয়া হয়, সেটা এক্সিকিউশন হয়। এখন নির্বাচন কমিশন যদি খুব ইন্ডিপেন্ডেন্ট খুবই স্বাধীন নির্বাচন কমিশন হতো তখন বলা যেত তার ভূমিকা আসলে কি। কিন্তু যারা নির্বাচন কমিশনে ছিল, যে প্রধান নির্বাচন কমিশনার ছিল, তারা কেউই তো আসলে এরকম স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ লোক না যে তারা আসলে চিন্তা করছে উপর থেকে কি বলা হয় সে সেটা এক্সিকিউট করবে। তো সেখানে নিচে কি হচ্ছে, ফিল্ডে কি হচ্ছে সেটা তারা আসলে দেখার খুব একটা তার একটা বিষয় ছিল না। কারণ আমরা দেখি যে যখন যখন হচ্ছে ছাত্রলীগের ছেলেরা হচ্ছে হলের মধ্যে শিক্ষার্থী লাইন ধরিয়ে ফেক লাইন ধরিয়ে দাঁড় করে রাখে, বাইরে যারা শিক্ষার্থী আসে তাদেরকে ভোট দিয়ে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, সেই বিষয়গুলো তো। তারপর ক্যান্ডিডেট যারা ছিল, আমি লিটন নন্দী, তারপর নুরুল হক নূর যারা ছিলেন, তারা কিন্তু অনেকেই বিভিন্ন হলে গিয়ে ধাওয়ার শিকার হয়েছেন এবং তারা তারা প্রার্থী তারাই ভোট কেন্দ্রে ঢুকতে পারছে না, ভোটাররা কি ঢুকবে। কিন্তু আপনি রেজাল্ট চিন্তা করতে গেলে এটা ভিন্ন বিষয়। রেজাল্ট আমরা দেখি যে ডাকসুর কেন্দ্রীয় যে বডি সেখানে দুজন চলে আসছে, ভিপি নূর এবং হচ্ছে আমাদের সমাজসেবী মোহাম্মদ আক্তার খান চলে আসছে, জয়লাভ করে। এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। যে মানে তাছাড়া যদি দেখেন যে হলগুলোতে প্রায় 12টার মধ্যে 18টা হলের মধ্যে 6টা হলে ভিপি স্বতন্ত্র প্যানেল থেকে আসে, জিএস আসে 4টা প্যানেল থেকে। এটা আসলে অন্য বিষয় হচ্ছে কিরকম যে এত মেকানিজমের পরেও আপনি দেখেন, এত মেকানিজমের পরেও কিন্তু শিক্ষার্থীরা ছাত্রলীগের বাইরে যারা ছিল তাদেরকে ভোট দিচ্ছে। ইভেন হলে ছিল সে ছাত্রলীগ করতো, তারাও কিন্তু হচ্ছে হলের মানে হচ্ছে ছাত্রলীগের প্যানেলের বাইরের যারা ছিল তাদেরকে কিন্তু ভোট দিয়েছে, যার ফলে কিন্তু রেজাল্ট এরকম হচ্ছে। রেজাল্ট দেখলে অনেক ক্ষেত্রে দেখলে বোঝা যায় যে আচ্ছা যদি সুষ্ঠু ইলেকশন না হয় তাহলে ভিপি নোট কিভাবে সেখানে ভিপি হয়, বা হচ্ছে এতগুলা 6টা হলে কিভাবে ভিপি স্বতন্ত্র থেকে আসে, বা 4টা হলে জিএস কিভাবে স্বতন্ত্র থেকে আসে, ওটা সেরকম না। এটা দুটা খুবই একটা কমপ্লেক্স বিষয়। এখানে আপনি নির্বাচন যতজন ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সেই জায়গাতেই যে ফলাফল, যদি সেটা সুষ্ঠু নির্বাচন হইতো তাহলে এটার ফলাফল যে কি হইতো, মানে এটা একটা ম্যাসিভ ব্লাস্ট হতো তখন আসলে যদিও প্রশাসন বা বিশ্ববিদ্যালয় বা স্টেট তার যদি চিন্তাও ছিল যে ডাকসু নির্বাচন দেওয়ার, কিন্তু সে বুঝতে পারছে যে আসলে যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে তাদের দলীয় কেউ আসলে সেখানে জেতার সুযোগ খুবই কম। সেই কারণে কিন্তু নির্বাচনটাকে শেষ পর্যন্ত আপনি দেখেন রেজাল্ট কিন্তু অ্যানাউন্স করা আমাদের 10টার সময় ডাকা হয় সাংবাদিকদেরকে, আমরা 10টার সময় যাই, কিন্তু সেই ঘোষণা হয় কিন্তু ভোর 4টার সময় ঘোষণা করা হয় রেজাল্ট। তার মধ্যে আমাদেরও অনেক ব্রেকপথ হয়েছে যে আমাদের পত্রিকাগুলো বারবার বলছে ডেডলাইন ক্রস করে যাচ্ছে, তাদেরকে নিউজ দরকার, কে হচ্ছে সবাই ওয়েট করতেছিল পুরো দেশ। 10টা থেকে 4টা পর্যন্ত ওয়েট করা লাগছে। তার মানে এটা রেজাল্ট রেডি হয়নি, বাট সেরকম ছিল না, বা ভোট গুনতে খুব সময় লাগছে। তারা ভোট কিন্তু আপনার হলগুলো থেকে খুব মানে 7টা 8টা 9টার মধ্যে কিন্তু ভোট সব চলে আসছে, ইভেন তার আগেও চলে আসছে অনেক হল থেকে ভোটগুলো। এখানে বোঝাই যাচ্ছে আসলে এখানে কি হয়েছে। 2019 সালের ডাকসু নির্বাচনে আসলে সাংবাদিকদের অভিজ্ঞতা কেমন ছিল? আপনি যে আপনার ব্যক্তিগত স্পেয়ার থেকে একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমি যদি আমার ব্যক্তিগত থেকে বলি, দেখা যাচ্ছে যে যারা স্বতন্ত্র কিংবা অন্যান্য প্যানেলের ছাত্রলীগের বাইরে তারা অনেকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের যে প্রচারণা সেখানে গিয়ে মাঝে মাঝে বাধাগ্রস্ত হচ্ছে, যদিও এটা খুব অত বেশি ছিল না। তারপর ধরেন নির্বাচনের আগের দিন রাতে হচ্ছে সবাই খুবই কেয়ারফুল ছিল। আমি যদি আমার নিজের কথা বলি, আমি আমার হলের হচ্ছে রাত 1:30 কিংবা 2টার সময় হচ্ছে কয়েকজন প্রার্থী তারা অন্য প্যানেলের
ছাত্রলীগের বাইরে স্বতন্ত্র কিংবা বা অন্যান্য প্যানেল, তারা হচ্ছে এক ধরনের আশঙ্কা প্রকাশ করলেন যে সিল মারা ব্যালট হচ্ছে বক্সের মধ্যে রাখা হয়েছে বা এরকম কোনো একটা বিষয় তারা দেখতে চান যে সেটা এখন ট্রান্সপারেন্ট কিনা বা হচ্ছে এটা ঠিকঠাক আছে কিনা সব। তো পরে রাতে হচ্ছে আমরা আরো কয়েকজন সাংবাদিককে ডাকি যারা ক্যাম্পাসে ছিলেন বা অন্যান্য মিডিয়ারও চ্যানেলে। পরে আমরা হল প্রভোস্টকে ফোন দিয়ে রাতে তখন সবাই মিলে এটা একবার চেক করা হয় রাতে মহসিন হলে, যে দেখা হয় যে না সব ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা সারাদি ছিলাম ওখানে আসলে সকাল পর্যন্ত, যে আমরা সবাই চাইতো যে ইলেকশনটা যাতে সুষ্ঠু হয়, যে জিতুক জিতুক কিন্তু ইলেকশনটা যাতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়। ভাই সাংবাদিকদের উপর বিভিন্ন মহলের চাপ কেমন ছিল? চাপ বলতে আসলে ওই ধরনের মানে স্পেসিফিক ঘটনা কেন্দ্রিক চাপের তো আসলে তখন প্রয়োজন নেই, কারণ তখন কমপ্লিট যে মিডিয়া বা কমপ্লিট যে প্রেস তার উপরে একটা এমনভাবে একটা চাপ তৈরি হওয়া ছিল যে সবার মধ্যেই এ ধরনের সেলফ সেন্সরশিপ কাজ করতো। সো আসলে নতুন করে চাপ দেওয়ার আসলে কিছু নাই, হাউসগুলো নিজেরাই একটা সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে যে আমি কতটা প্রকাশ করব, কি প্রকাশ করব, কি প্রকাশ করব না, এই বিষয়গুলো। তো সেটা আমাদেরকে তো নানানভাবে ফেস করা লাগছে, যে নিউজগুলো দেখা যায় যে অনেকগুলো দেখা যাচ্ছে যে যেটা ঘটছে সে ঘটনার বর্ণনা সেভাবে আসে নাই, সেটাকে সেন্সর করে প্রকাশ করা হয়েছে। এটা তো একদম তখন রেগুলার ইনসিডেন্ট ছিল, যে আসলে যেভাবে প্রকাশ করার কথা ছিল সেভাবে প্রকাশিত হতো না, হাউসগুলো সেন্সর করতো। রিপোর্টার একটা রিপোর্ট পাঠায়, সেটাকে হাউসগুলো সেন্সর করে, যাতে হচ্ছে যে সে নাহি অন্য কোনো চাপের মুখোমুখি হওয়া লাগে, তাকে নাকি কোনো এজেন্সি ফোন দেয় এই বিষয়। তো এটা সব সময়ের মধ্যে ছিল আসলে। ভাই আমরা এখন একটু বর্তমান সময়ে ফিরে আসি। এখনকার পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? ডাকসুর জন্য কতটুকু উপযোগী? ডাকসুর জন্য উপযোগী আসলে উপযোগিতার থেকে বড় বিষয় হচ্ছে যে ডাকসুতে আসলে শিক্ষার্থীর অধিকার। সো আপনি এটা যদি একদিন দেরি করেন তাহলে সে একদিন পর পাচ্ছে তার অধিকার ফিরে পাচ্ছে। সো এটা খুবই প্রত্যাশিত যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের যে অধিকার, তাদের কথা বলার যে ফর্ম, সেটি খুব দ্রুতই আসবে, এটা খুবই প্রত্যাশিত। সো এখানে আর পরিবেশটা আমি মনে করি যে এটা আপেক্ষিক বিষয়, পরিবেশটা তৈরি করার বিষয়। আচ্ছা, এই জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠন একটা কথা তুলে ধরছে যে আসলে রিসেন্ট কিছু ইস্যু ধরে, যেটা আসলে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত করে। এই ইস্যুগুলো তুলে ধরে তারা যেটা দাবি করছে যে ক্যাম্পাসে আসলে সেই পরিস্থিতি বিরাজ করছে না। যেমন কিছুদিন আগে ককটেল বিস্ফোরণ, আহ, সাম্য হত্যা সাম্য হত্যাকাণ্ড, এই ইস্যুগুলো তুলে ধরে তারা বলছে এই প্রশাসন আসলে সক্ষম না, পরিস্থিতি যেমনই হোক প্রশাসন সক্ষম না। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? সাম্য হত্যাকাণ্ড সেটা তো আসলে মানে হত্যাকাণ্ডের যে ঘটনার যে স্থান বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কিন্তু এখানে অনেক কিছু কানেক্টেড। সো এটাতে আমি মনে করি এটার সাম্য হত্যা, সে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি হওয়াটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। অগ্রগতি কতটুকু হলে আসলে সে বিচার পেলো কিনা, সবাইকে সেভাবে তৎপর হওয়া উচিত। এখন কিন্তু সাম্য হত্যাকাণ্ড ঘটে যাওয়া, এটা এটা এটার সাথে আমি মনে করি না যে ডাকসু হওয়া না হওয়ার মধ্যে কোনো প্রাসঙ্গিকতা আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে ককটেলের কথাটা বললেন, যে সেটা সেটা কিন্তু নতুন কোনো ঘটনা না। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার ককটেল বিস্ফোরণ হয়েছে, কি হয়েছে, অনেকবার হয়েছে, অনেক সময় হয়েছে, আমার মাঝে মাঝে হয়তো ককটেল বিস্ফোরণ মধুর ক্যান্টিনে হয়েছে, এখানে হয়েছে, সেখানে হয়েছে, তখন তো এটা নিয়ে আলোচনা হয়নি। হ্যাঁ, তবে এটা হওয়াটা খুব স্বাভাবিক, হওয়া এটা উচিত না, আমি সেটা বলছি না। এমন হয় যে এটা কোনো এটা একটা সমস্যা, সেটা অ্যাড্রেস করতে হবে, সেটা অ্যাড্রেস করতে হবে, কিন্তু সেটাকে ধরে আমি ডাকসু ইলেকশন দিব না, এটার তো কোনো মানে হয় না। এটা সারেন্ডার করা, তাহলে আপনার স্টেট চলবে না। আজকে আপনি এর সাথে কালকে এটা আইন পাস করবেন, ওই আগের দিন গিয়ে কেউ একটা ককটেল মেরে দিবে, বাস আইন পাস করলেন না, এটা হইলো? রাষ্ট্র চলবে কিভাবে, বিশ্ববিদ্যালয় চলবে কিভাবে? বরং এটাকে গুরুত্ব দিতে হবে যে এটা যাতে না হয়, এটা চিন্তা অন্য জায়গায়, যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য এটা না যে ডাকসু নির্বাচন বন্ধ করে দিতে হবে। ভাই 24-এর অভ্যুত্থানের পর আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লেজুর ভিত্তি যে ছাত্র রাজনীতি, এটা থেকে এটার একটা অনীহা চলে আসছে। আমরা 2019 সালের ডাকসু নির্বাচনে একটা জিনিস খেয়াল করে দেখছি, স্বতন্ত্র প্রার্থী জেতার হারটা বেশি ছিল। সে জায়গায় এই বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে আপনার মতে আসলে কোন দিকটাই সাধারণ শিক্ষার্থীরা যেতে পারে বলে মনে হয়? লেজুর ভিত্তি ছাত্র সংগঠনের দিকে, নাকি স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের দিকে? আচ্ছা, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, যখন যে ছাত্র বা যে শিক্ষার্থীরা একেবারেই কোনো পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড না, তারা হয়তো ভাববে তারা কি এদিকে যাবে নাকি তারা স্বতন্ত্রের দিকে যাবে। বাট অনেক শিক্ষার্থীরই কিন্তু আদর্শিক একটা পছন্দের জায়গা আছে, তো সে নিশ্চয়ই সেখানেই যাবে, যে যে আদর্শে সে বিশ্বাসী বা সে যে আদর্শকে লালন করে, সে সে দলের দিকেই যাবে। আগের বার যে সিনারিও ছিল যে তখন কেবল ক্ষমতাসীন যে দল, এর বাইরে আসলে ওইরকম প্রভাবশালী কোনো দল ছিল না, এবং একই সাথে তারা আসলে তাদের আদর্শ প্রচারেরও সুযোগ পায় নাই, কারণ হচ্ছে যে তখন সে সুযোগ সুযোগ ছিল না আসলে। তখন যারা তখন ছিল কি হলেই ছিল, বা ছাত্র লীগের বিরুদ্ধে সে আলাদা হয়ে সে দাঁড়াইছে, তখন দেখা গেল সে ভোট তখন সবাই ভাবছে আচ্ছা ঠিক আছে দাঁড়াইছে, তাকেই ভোট, তখন সে নির্বাচিত হয়েছে, এরকম একটা সিনারি ছিল। এবার অনেক ভাগ হবে,
এখন এবার দেখা যাবে যে পলিটিক্যাল কেউ পেতে পারে, আবার নন পলিটিক্যালও পেতে পারে। এটা একটা, যদি নির্বাচনটা খুবই সুষ্ঠু একেবারে নিরপেক্ষ হয়, শিক্ষার্থীরা যদি ভোট দেয় তাহলে অনেক কিছু হতে পারে। শিক্ষার্থীদের চিন্তার জায়গাতেও অনেক পরিবর্তন এসছে। হয়তো তারা কোনো রাজনৈতিক দল দিয়ে যেতেও পারে, আবার হয়তো দেখা যায় যে স্বতন্ত্র তারাও অনেক বেশি ইয়ে থাকবে। তবে যদি স্বতন্ত্র প্রার্থী যারা শিক্ষার্থীদের এক রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হতাশা কিন্তু এখনো বিরাজ, সো যদি সেই রাজনৈতিক দলগুলো ভালো কিছু নিয়ে আসতে পারে তাহলে তারা সেদিকে যাবে। ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।